অভিজিৎ আছে হুগলিতে নিয়ে যাও। হুগলিতে যাব, হুগলি কেন্দ্রে অভিজিৎ। হুগলির কি অবস্থা, কি বুঝছো? গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের তো বিজয় উল্লাস শুরু হয়ে গেছে। একদমই বিশ্বদা, এখানে আবির খেলা শুরু হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কারণ এখনো পর্যন্ত ষষ্ঠ রাউন্ডের শেষে ২১,০০০-এর বেশি ভোটে তৃণমূল প্রার্থী অচলা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে আছেন। এবং যেহেতু এই কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী ছিল লকেট চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ, এখনো পর্যন্ত ২১,০০০-এর বেশি ভোটে এগিয়ে আছে। প্রায় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যেভাবে আবির নিয়ে ধন্যবাদ অভিজিৎ, ধন্যবাদ। তোমার কাছে আবার ফিরবো। এই মুহূর্তে স্টুডিওতে ফিরছি। আমার সঙ্গে জয়েন করেছেন তৃণমূলের পক্ষে সুদীপ রাহা, বিজেপির পক্ষে সপ্তর্ষি এবং সিপিএম এর পক্ষে কনিনিকা। আপনাদের স্বাগত এই অনুষ্ঠানে। কনিনিকা, দুটো জিনিস পরিষ্কার। একটা হচ্ছে যে আপনাকে জানতে চাইবো যে এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি, তাতে পশ্চিমবঙ্গে সিপিআইএম এর কোনো সিট ছিল না। কেরলেও কিন্তু সিপিআইএম প্রায় নিশ্চিহ্ন হওয়ার জায়গাতে রয়েছে। কেরলটা একবার দেখাবে, কেরলটা একবার ততক্ষণ দেখে নেব। সম্ভবত একটি সিটে সিপিআইএম এগিয়ে রয়েছে। এছাড়া কিন্তু কেরলেও কিন্তু অবস্থা খারাপ। কি বামেদের কি হচ্ছে? আবার পশ্চিমবঙ্গের ভোট পার্সেন্টেজ আমরা এখনো পাইনি। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে কিছু ভোট বামের ব্যাক করেছে। বিজেপির যে শোচনীয় অবস্থা, সেটার কারণ হতে পারে। কনিনিকা, বিজেপি বারবার প্রচার করেছিল মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, আর আমরা দেখলাম তো মোদি হ্যায় তো মণিপুর হ্যায়, মোদি হ্যায় তো মনুবাদ হ্যায়। আমরা কিন্তু এটাই দেখলাম। এই যে বিজেপি বিরোধিতার হাওয়া, এইটা বা বিজেপি বিরোধিতা, এই প্রশ্নে কিন্তু নীতিগতভাবে যদি বলেন, নীতিগতভাবে কিন্তু সিপিআইএম হারেনি। নীতিগতভাবে, মতাদর্শগতভাবে যে লড়াই, বারে যে লড়াইয়ের কথা সিপিআইএম বলেছিল, আজকে কিন্তু অনেক কিছুকে পিছনে ফেলে, ধর্ম, জাতপাত অনেক কিছুকে পিছনে ফেলে আজকে কিন্তু বাসস্থান, আজকে কিন্তু খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, জল, বিদ্যুৎ, রাস্তা, এসবের প্রশ্ন কিন্তু আজকে মানুষের কাছে সামনে এসেছে। আর এই লড়াই, যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াই সামনের দিকে বাড়বে। অবশ্যই মানুষের আসলে লক্ষ্য ছিল যে লোকসভাটায় যাতে ইন্ডিয়া ব্লক তাদেরকে জয়ী করা যায় এবং স্বাভাবিকভাবে সেক্ষেত্রে যারা আছেন তাদেরকেও জয়ী করা যায়। এই প্রশ্নটা একটা নিশ্চিত করে সামনে এসছিল এবং সেইটা কিন্তু তার রেজাল্ট কিন্তু হচ্ছে, যেখানে কিন্তু সিপিআইএম কোনো আলাদা নয়, সেখানে কিন্তু সিপিআইএম বারবার মতাদর্শগতভাবে এই কথাই কেরলে লড়াই সিপিআইএম এর সাথে কংগ্রেসের, অর্থাৎ সিপিআইএম হারলেও শরিক কংগ্রেস তো জয়ী হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অভিষেক রয়েছে আমাদের সঙ্গে, অভিষেক কংগ্রেসের পক্ষে। অভিষেক, গোটা দেশের সঙ্গে অত্যন্ত ভালো ফল করছে কংগ্রেস, উত্তরপ্রদেশেও, কিভাবে দেখছো? উত্তরপ্রদেশের ফল ভালো করার কারণটা হচ্ছে এই কারণে যে আমি তো উত্তরপ্রদেশটাকে 4টে ভাগে ভাগ করি। একটা যে পূর্বাঞ্চল, একটা পশ্চিমাঞ্চল, একটা হচ্ছে এনসিআর এর সংলগ্ন উত্তরপ্রদেশ, আর হচ্ছে মধ্যাঞ্চল। এবার সেখানে দাঁড়িয়ে আমি পূর্বাঞ্চলে গেলে আনফর্চুনেট ব্যাপারটা হচ্ছে যে বেনারস থেকে আমাদের প্রধানমন্ত্রী কন্টেস্ট করেন, তার ভূমিপত্র চৌরাশিয়াদের আমার এখানে এসে পানের দোকান দিতে হয়। যে বেনারস থেকে উনি কন্টেস্ট করেন, সেখানকার যারা বেনারসি তৈরি করেন, চীন থেকে আগত নকল বেনারসি চ্যালেঞ্জ তাকে ফেস করতে হয়। যে ফৈজাবাদের ভেতর অযোধ্যা তৈরি হচ্ছে, সে ফৈজাবাদ খুব বিখ্যাত ছিল হচ্ছে ছুরিকাচির জন্য। সে তার কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। আলিগড় ছোটবেলার তালা, সেই তালায় তালা লেগে গেছে। এবার তুমি যখন এনসিআর এর দিকে যাবে, তখন দেখবে ওখানে মিরাট আছে, ওখানে তোমার নয়ডা আছে, ঝাঁ চকচকে বাড়ি, কিন্তু সেখানে পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকটা এমএসপি পায় না। এই যখন বাস্তব, সেখানে শুধু বুলডোজার দিয়ে রাজনীতি হবে না, সেখানে আমার একটা ভালোবাসার প্রয়োজন। আর আমি যদি নৈর্ব্যক্তিকভাবে বলি যে একজন রাজনীতির ছাত্র হিসেবে এই ফলটা কেন হলো, আমরা একটা কথা বলি স্ম্যাক মানে, কিন্তু আমি একদম নেশার কথা বলছি না। স্ম্যাক মানে কি জানো তো? সেফোলজিস্ট।
এস ফর সেফোলজিস্ট, এমন সব কথা বলেছিলেন, আমি কাউকে ছোট বলছি না, একদম টেনিদার মতো, অত্যন্ত ভালো পরীক্ষা দেন তারপরে পাশ করতে পারেন না। তারপরে হচ্ছে, আমি একদম কোনো ব্যক্তিগতভাবে বলছি না, মিডিয়া, এম ফর মিডিয়া, মায়ের থেকে মাসির দরদ বেশি। আরে বিজেপি যে কথা বলে না, তোমাদের সহকর্মীরা অন্য চ্যানেলে এমন কথা বলে, অ্যাকচুয়ালি কে বিজেপির মুখপাত্র আমরা একদম বুঝতে পারতাম না। অ্যারোগেন্স মানে এমন, মানে ওপর থেকে নামছে, সারা জীবনে বিজেপির কিচ্ছু করেনি, তারা এসে এমন বিজেপির কথা বলতো। লাস্ট হচ্ছে সি ফর কমিউনালিজম, সব কিছুর কিন্তু একটা শেষ আছে, এই স্ম্যাক আজকে বুঝি। সুদীপ, তৃণমূলের দুর্দান্ত ফল, এবং শুধুমাত্র তৃণমূলের প্রিয় নয়, গোটা শরিক দল যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভালো রেজাল্ট যে ভারতবর্ষের 4 নম্বর পার্টি এই মুহূর্তে ট্রেন্ড হচ্ছে, যে বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টির পর তৃণমূল 4 নম্বরে রয়েছে। দেখুন, আমি প্রথমেই বলি যে 2021 সালের পর থেকে একটা চোর চোর রব উঠেছিল সব জায়গায়। আজকে এটা ভোটের বাক্সে প্রতিফলিত হয়েছে যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের হৃদয়ে চুরি করতে সমর্থ হয়েছে। আমরা বলেছিলাম ভোট টু প্রোটেস্ট। আজকে সারা বাংলা জুড়ে মানুষ ভোট দিয়েছেন 100 দিনের কাজের টাকা না দেওয়ার বিরুদ্ধে, কেন্দ্রের দিল্লির সরকারের বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। মানুষ ভোট দিয়েছেন আবাসের যোজনার টাকা থেকে বাংলাকে বঞ্চিত করবার বিরুদ্ধে। আমি বিজেপি সেই সমস্ত নেতাদের বলবো যারা তৃণমূল কংগ্রেসকে দিনের পর দিন লাঞ্ছিত, নিপীড়িত, শোষিত করেছেন, যারা বদনাম করে গেছেন, আজকে তাদের মুখে গণতান্ত্রিক থাপ্পড়টা বাংলার মানুষ মেরেছেন। আর আজকে আমি আপনাদের বলছি যে আরও বেশ কিছু রাউন্ড গণনা বাকি। 245 যেটা বিজেপি দেখাচ্ছে, আশ্চর্য হবেন না, বিজেপিকে 150-তে থেমে যেতে হবে। এবং আজকে ট্রেন্ড বলছে ইন্ডিয়া নতুন সরকার তৈরি করতে চলেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সরকারের নির্ণায়ক শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস আত্মপ্রকাশ করলো। বাংলার মানুষকে ধন্যবাদ। সপ্তর্ষি, অত্যন্ত কঠিন দিন বিজেপির কাছে। কোনো মতে টেনে টুনে হয়তো যা ট্রেন্ড আছে, সরকার হয়তো হয়ে যাবে। নির্ভর করতে হবে নীতিশ কুমারের ওপর, নির্ভর করতে হবে চন্দ্রবাবু নাইডুর ওপর, নির্ভর করতে হবে একনাথ সিন্ধের ওপর। এই সরকার, মাইনরিটি সরকার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন? এখনো পর্যন্ত এটা সম্ভবত 4র্থ রাউন্ড গণনা চলছে, অনেকটা পথ বাকি আছে। সুতরাং এখনই এত সিদ্ধান্তে চলে আসাটা মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বিষয় হচ্ছে যে জায়গায় পশ্চিমবঙ্গের মানুষ, ভাই সুদীপ যেগুলো বলছিল, পশ্চিমবঙ্গের মানুষ সন্দেশখালি দেখেছে, মানুষের নিপীড়ন দেখেছে, নির্যাতিত হয়েছে মানুষ। কিন্তু আমি শুনলাম যে এখানে তৃণমূল নির্যাতিত হয়েছে এবং নিপীড়িত হয়েছে। অন্তত আমি পুরো ভোটটাতেই বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে দেখিওনি, কোনো অভিজ্ঞতা নেই। বরং প্রতি মুহূর্তে, এই মুহূর্তেও যে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে নিয়ন্ত্রণ রেখে ভোট করতে হয় সেটা তৃণমূল দেখিয়েছে। এবং আমি এখনও আশাবাদী, এই ট্রেন্ড দেখে আমরা এখনই কোনো সিদ্ধান্তে আসবো না, সময় এখনও অনেকটা বাকি রয়েছে। সবে 4র্থ বা 5ম রাউন্ড চলছে, খেলা অনেক দূর হবে। এবং সেটা নিয়ে কোনো নেই, আমরা সরকার করব এবং সেটাতে মেজরিটি নিয়েই হবে। আর আমার এনডিএ সকলকে নিয়ে, যদি মনে হতো তাহলে আগের মতন সবাইকে ছেড়ে দেওয়া যেত, কোনোদিনই বিজেপি সেটা করেনি। এনডিএ প্রথম দিন যে অবস্থায় ছিল, যারা সঙ্গে আছে তাদের সঙ্গে নিয়েই চালানো হয়েছে। 400 পার কি হলো? 400 পার পগার পার হয়ে গেছে। একটা কথা বলবো, হ্যাঁ বলুন। সেটা হলো যে তৃণমূল যারা বলছেন তৃণমূলের রেজাল্ট ভালো হয়েছে, সব ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে যদি তৃণমূল এখন এটা অস্বীকার করে যে দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির প্রশ্নে মানুষের কোনো প্রশ্ন নেই, কথা নেই, তাহলে কিন্তু সেটা ঠিক নয়। নিশ্চিত করে আরো অনেক প্রশ্ন যদি বলেন যে এই চাকরির প্রশ্ন, এই দুর্নীতির প্রশ্ন, এগুলো কিন্তু তৃণমূল যেহেতু জিতেছে, সেই জন্য তৃণমূলের আরো বেশি কিন্তু এটা মাথায় রাখা প্রয়োজন। আমার মনে হয় তৃণমূল কি মাথায় রাখবে, তার থেকে সিপিএম কিভাবে অস্তিত্ব টিকিয়ে রাখবে, রেলিভেন্স রাখবে কিভাবে সারা ভারতবর্ষে। সিপিআইএম নিশ্চয়ই সেটা ভাবুক। বাংলার মানুষ নির্ধারণ করে দিয়েছে যে বাংলায় সিপিএম এর কোনো জায়গা নেই। আমাদের এই কথা, এটা মানুষের কিন্তু এটাও মনের প্রশ্ন থাকবে। এই প্রশ্ন কিন্তু চলে যাচ্ছে না। 2019 সালের নির্বাচনে গোটা দেশে বিজেপি পেয়েছিল 303টি আসন, ভোট পেয়েছিল 37%। এবারে এখনো পর্যন্ত যা শতাংশের হিসেব পাওয়া যাচ্ছে, বিজেপি প্রায় 39% ভোট পেয়েছে, কিন্তু বিজেপির আসন সংখ্যা অনেকটাই কমে গেছে। তার একটা বড় কারণ, গত 2019-এর নির্বাচনে কংগ্রেস ভোট পেয়েছিল 19%। এবারের নির্বাচনে এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, কংগ্রেস প্রায় 25% ভোট পার্সেন্টেজ ছুঁয়ে ফেলেছে। শিবাজিদা।
কথা বলছি, আমি যেটা বলছিলাম ইউপির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এবং এটা আমি অ্যাবসলিউটলি বলে যাচ্ছি টার্মে, যে ইউপিতে যদি দেখা যায় বহু জায়গায় কিন্তু খুব থিন মার্জিনে লোকেরা জয় পরাজয়ের ব্যাপারটা হবে, স্থিরীকৃত হবে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে 6% ইজ আ বিগ মার্জিন। 6%-এর গেইন অন্তত ইউপিতেও যদি 3-4% হয়, এবং অখিলেশের পার্টি তো নিশ্চয়ই তার থেকে বেশি পার্সেন্টেজের, আগের থেকে যদি অখিলেশের আমরা পার্সেন্টেজ দেখি নিশ্চয়ই বেড়েছে, এবং সেটা দেখলে ভোট পার্সেন্টেজ এলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এটাও জায়গায় বোঝা যাবে যে বড় মায়াবতী শূন্য হয়ে যাচ্ছে। এবারে এই জায়গাটা কেউ দেখছে না, মায়াবতীর পার্সেন্টেজ কত ছিল? 20% ভোট ছিল মায়াবতীর পার্সেন্টেজ যদি কমে যায় 10%-এর জায়গায় 2019-এর সেই নির্বাচনে ভোট- মায়াবতী একা পেয়েছিল 10টা সিট। আমি বলছি 6%ও মায়াবতী যদি কমে, সেই পার্সেন্টেজটা কিন্তু অখিলেশের দিকে আমি যাবে না, উত্তরপ্রদেশে আসবো, কংগ্রেসের দিকে যাবে। উত্তরপ্রদেশে আসবো, কংগ্রেসের গোটা দিকে যাবে। উত্তরপ্রদেশের আসন যারা সংখ্যা ভোট- দেখাও। গোটা উত্তরপ্রদেশে এনডিএ 37টি আসনে, এনডিএ থেকে অনেকটা এগিয়ে ইন্ডিয়া, অর্থাৎ অখিলেশ যাদব, সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট 41টি আসনে এগিয়ে আছে। এখানে কোথাও কি মনে হয় মোদী এবং অমিত শাহ কোথাও একটা রটনা হচ্ছিল, তারা যদি বিপুল মার্জিনে ক্ষমতায় আসেন তাহলে যদি যোগী আদিত্যনাথের গদি চলে যেতে পারে, অবশ্যই। এবং যদি যোগী ফ্যাক্টর এখানে কাজ করেছে, হয়তো যোগী হালকা হলেও কোথাও একটা পূর্বাঞ্চলের রেজাল্টটা আমরা যখন দেখতে পাবো বিশ্ব, কারণ যোগীর আসল জায়গাটা তো গোরখপুর এবং তার সারাউন্ডিং এরিয়া, এই জায়গাটাতে কি হয়েছে তাতে আরো ভালো করে বোঝা যাবে যে যোগী কিরকম ভাবে অর্গানাইজেশনটা করেছেন কি করেননি। এই যে জায়গা, আমি এটাই বলছি, যোগীর সঙ্গে কিন্তু নীতিন গাডকারি, যিনি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর থেকে ব্রাত্য, তার সঙ্গে সম্পর্ক খুব ভালো। যোগী গিয়ে নাগপুরে গিয়ে এর বাড়িতে উঠেছে, তার বাড়িতে গেছেন, নীতিন গাডকারির বাড়িতে গেছেন। সুতরাং একটা ভেতরে যেটা আন্ডারনিথ একটা ধরনের অ্যান্টি, যারা নন বা অ্যান্টি মোদি, অ্যান্টি অমিত শাহ জুটি, সেই তার এতে কিন্তু আরএসএস বিজেপির একটা লবি। রাজনীতি মানুষকে, রাজনীতি কখন যে বদলায় কেউ বলতে পারবে না।